এটা হচ্ছে ষষ্ঠ পার্ট। গল্প যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই শুরু করলাম। আর আগের পার্টগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে আসো। পেছনে এত পাগল হয়ে গেছিল, কিন্তু এখন মিসলিও একেবারে মিস জঙ্গওয়াইয়ের পথ অনুসরণ করে হানকে থামাতে এসেছেন এবং তাদের সঙ্গে এখন গামিনও আছে। এখন বর্তমানে এই সব লোক কথা বলছিল যে তাদের স্কুল এখন বদলাতে শুরু করেছে, বাচ্চারা এখন কম লড়াই করে। শেওনেরও মনে পড়ে যে তার ক্লাসেও বাচ্চারা এখন পড়াশোনায় মন দেওয়া শুরু করে দিয়েছে। শেওন বলে যে এই সব মিসলি এবং গামিনের এত পরিশ্রমের কারণে হয়েছে। ওদিকে মিসলি কোথাও যাচ্ছিলেন, তখনই তার কাছে কেউ আসে, যার কারণে তিনি ভয় পেয়ে যান। কিন্তু এটা সেই ছেলেটি পার্ক ছিল। সে মিসলিকে বলে যে আপনি কমিটির মিটিংটি করাবেন না, ন্যায় বলে কোনো জিনিস এই পৃথিবীতে নেই। সে মিসলিকে জানায় যে আমার মাও এটাই করেছিলেন, যার পর তাকে খুন করে দেওয়া হয়েছিল এবং যে লোকটি তাকে চাকু মেরেছিল সে ওয়াইবি গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল, যার মানে পরিষ্কার যে তার খুন হানি করিয়েছিল। ওদিকে অন্যদিকে ভাইস প্রিন্সিপাল হানের বাবার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চান এবং বলেন যে সেই শিক্ষক শিক্ষা দপ্তরের প্রধানের থেকে আবেদনপত্রে সই করিয়ে নিয়েছেন, এই কারণে এখন আমি কিছুই করতে পারি না এবং এই মিটিংটি হবেই। এখন তখনই হান এখানে চলে আসে। সে তো একেবারেই চিন্তায় ছিল না, এমন লাগছিল যেন সে কোনো পরিকল্পনা করে রেখেছে। এখন এরপর পরের দিনই গামিন এবং তার বন্ধুদের ওয়াইবি কনস্ট্রাকশনে হওয়া লড়াইয়ের ভিডিও খবরে চলে আসে এবং তাদের এইভাবে উপস্থাপন করা হয় যেন গামিন এবং তার বন্ধুরা গুন্ডাদের মতো বিল্ডিংয়ে ঢুকে লড়াই করছিল। এরপর সব রিপোর্টার এবং মিডিয়ার লোকেরাও স্টাডি গ্রুপের সদস্যদের পেছনে পড়ে যায় এবং ভাইস প্রিন্সিপালও স্টাডি গ্রুপের সদস্যদের বের করে দেওয়ার একটি বাহানা পেয়ে যায়। সে মিসলিকে বলে যে এখন আমি তাদের ওপরেও একটি কমিটির মিটিং ডাকব এবং তাদেরও বের করে দেব এবং যদি তুমি এটাকে থামাতে চাও তাহলে হানের ওপর হওয়া মিটিংটি বাতিল করে দাও। মিসলি এখন অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যান। তিনি গামিন এবং বাকি সবাইকে বলেন যে গোয়েন্দা আমাকে সবকিছু জানিয়ে দিয়েছিলেন যে তোমরা তোমাদের বন্ধু কিম সুনকে বাঁচানোর জন্য সেখানে গিয়েছিলে, কিন্তু খবরে এটাকে আলাদাভাবে দেখানো হচ্ছে। এই কারণে এখন কিছু সময় পর্যন্ত তোমরা লড়াই থেকে দূরে থেকো এবং বাকি সবকিছু আমি সামলে নেব। তারা সবাই রাজি হয়ে যায়। এখন তখনই যেতে যেতে এই লোকগুলো দেখে যে হান পুরো স্কুলে যুদ্ধ শুরু করিয়ে দিয়েছে। হানও এই সব টিভিতে দেখছিল। এখানে এখন একটি ছেলে সেওনের ওপর দুধ ছুঁড়ে মারে, কারণ সে সেওনের সঙ্গে লড়াই করে নিজের স্থান বাড়াতে চাইত। সেওন দুঃখী হয়ে বাইরে চলে আসে। গামিন তার কাছে আসে। সেওন অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল, কারণ তার মনে হচ্ছিল যে সবকিছু ঠিক হচ্ছে, কিন্তু এখন তখনই এই সব হয়ে গেল। এখন তখনই সেওনের কাছে একটি কল আসে। সেওন সঙ্গে সঙ্গে দূরে কোথাও চলে যায়। গামিনের কাছেও মেসেজ আসে এবং সে স্টাডি গ্রুপের ঘরে চলে আসে, যেখানে হান এবং হুয়ান বসেছিল। হান গামিনকে বলে যে তুমি যাই কিছু করো না কেন, কিন্তু তুমি স্কুলকে বদলাতে পারবে না। এখানকার বাচ্চারা যা কিছু চায় আমি তাদের সেটা দিতে পারি। হুয়ানও গামিনকে বলে যে মিটিংটি বাতিল করিয়ে দাও, আমি তখনই তোমাকে পড়তে দেব। তারা দুজন চলে যায় এবং তখনই ডিসিপ্লিন কমিটির সদস্যরা এখানে এসে তাদের ঘরটি ভাঙতে শুরু করে এবং বলে যে কিছু সময়ের জন্য তোমাদের একটি ক্লাবের পদ থেকে বাতিল করে দেওয়া হয়েছে, এই কারণে তোমরা এখন এই ঘরে থাকতে পারো না। এখন এরপর তাদের সামনেই স্টাডি গ্রুপের সব জিনিসপত্র ভাঙা হতে থাকে। গামিন এদের সঙ্গে লড়াইও করতে পারত না, কারণ সে মিসলিকে কথা দিয়েছিল যে সে কিছু সময় পর্যন্ত লড়াই থেকে দূরে থাকবে। ওদিকে সেওন একটি কনস্ট্রাকশন সাইটে পৌঁছায়, যেখানে তার বাবা একজন লোকের সঙ্গে লড়াই করছিল, কারণ সেই লোকটি খবর দেখার পর সেওনকে গুন্ডা বলে দিয়েছিল। সেওন নিজের বাবাকে নিজের জন্য লড়াই করতে দেখে এবং এরপর তার বাবা তার সঙ্গে কথা বলেন এবং তাকে অনেক বকা দেন, কিন্তু আসলে তিনি সেওনের জন্য চিন্তিত ছিলেন। সেওন তাকে বলে যে ঠিক আছে, আমি এখন আজকেই স্কুল ছেড়ে দেব এবং কাল থেকে কাজে আসব। এই বলে সে চলে যায়। গামিন দূরে বসে এই সব শুনছিল। ওদিকে এখন মেয়েরা জিবু এবং ওনকে বাজে কথা বলতে শুরু করে। তখনই ওন চিৎকার করে তাদের তাড়িয়ে দেয়, কিন্তু তখনই ওনের মা বাবা এখানে চলে আসেন। তারা তাকে নিয়ে এখান থেকে চলে যান। জুনও স্টাডি গ্রুপের সব সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু এখন কেউই বার্তায় উত্তর দিচ্ছিল না। গামিন এই সব দেখছিল, কিন্তু তার বুঝতে পারছিল না যে সে এই পরিস্থিতিতে কি করবে এবং তখনই সে দেখে যে শেওন গ্রুপ ছেড়ে দিয়েছে। এইভাবে এখন তাদের স্টাডি গ্রুপ ভাঙতে শুরু করে দেয়। গামিন এই সবার সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো মনে করতে থাকে। ওদিকে মিসলি হানের জন্য হওয়া কমিটির মিটিংয়ে নথিগুলো দেখছিলেন। তিনি সবভাবে চেষ্টা করে নিয়েছিলেন, কিন্তু তিনি গামিন এবং বাকি সবার উপর লাগানো মিথ্যে অভিযোগগুলো সরানোর জন্য কিছুই করতে পারেননি। এবং যদি এখন গামিনের জন্য কমিটির মিটিং হয় তাহলে গামিনকেও বের করে দেওয়া হবে। এই কারণেই এখন তিনি গামিনকে বাঁচানোর জন্য হানের উপর হওয়া মিটিংয়ের নথিগুলো মুছে দিতে থাকেন, কিন্তু তখনই তিনি থেমে যান। ওদিকে অন্যদিকে গামিনও এখন
আবার স্টাডি গ্রুপের ঘরে চলে আসে। সে এখনো আশা ছেড়ে দেয়নি এবং গামিন এই ঘরটিকে ঠিক করতে থাকে। মিসলিও এখানে চলে আসেন এবং তিনিও গামিনকে সাহায্য করেন। এরপর পরের সকালে যখন শেওন কনস্ট্রাকশন সাইটে কাজ করতে যাচ্ছিল, তখন গামিনও তার কাছে চলে আসে। শেওন নিজের বাবার জায়গায় কাজ করতে যায় এবং গামিন এখানেও তার সঙ্গে চলে আসে। সে শেওনকে কাজে সাহায্য করতে থাকে এবং তাকে বলে যে আমি তোমার সঙ্গেই পড়ব এবং আমরা একসঙ্গে কলেজে যাব। এই দেখে শেওনের অনেক খুশি হয় যে গামিন তার চিন্তা করছে। সে গামিনের কথা মেনে নেয় এবং নিজের বাবার কাছে এসে কথা বলে। শেওন বলে যে বাবা, আপনি আমাকে এতদিন বড় করতে অনেক পরিশ্রম করেছেন এবং এই কথাটি আমি আজ জানতে পেরেছি এবং আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি মন থেকে পড়াশোনা করতে চাই, এই কারণে আমাকে শুধু 3 বছর আর দিন। আমি কথা দিচ্ছি আপনাকে আফসোস করতে হবে না। তার বাবাও আবেগপ্রবণ হয়ে যান এবং তাকে এগিয়ে পড়ানোর জন্য রাজি হয়ে যান। গামিন তাকে বলে যে আঙ্কেল, চিন্তা করবেন না, একদিন শেওন আপনাকে এইভাবে একটি বিল্ডিং বানিয়ে দেবে। এখন এরপর এই দুজন ওনের মা বাবার সঙ্গে দেখা করতে যায়। এই দুজন তাদের ওনের বদলি করাতে বারণ করে এবং নিজেদের স্টাডি গ্রুপ সম্পর্কেও তাদের জানায়। গামিন এবং শেওন মিলে ওনের মা বাবাকেও রাজি করিয়ে নেয়। এরপর এই 3 জন জিবুয়ের কাছে যায়, যে এখন দোকানে কাজ করা শুরু করে দিয়েছিল, এবং এই 3 জন মিলে জিবুকেও আবার স্কুলে আসার জন্য অবশেষে রাজি করিয়ে নেয়। এবং এরপর এই সব জুনের কাছেও জানা যায় যে এত সময় ধরে এই সবার জন্য অপেক্ষা করছিল এবং এইভাবে স্টাডি গ্রুপ আবার একত্রিত হয়ে যায়। ওদিকে মিস লিও ভাইস প্রিন্সিপালকে বলেন যে তিনি হানের উপর হওয়া মিটিংটি বাতিল করবেন না এবং তিনি বলেন যে তিনি স্টাডি গ্রুপের সদস্যদেরকেও এইভাবে ফাঁসতে দেবেন না। এখানেই এখন স্টাডি গ্রুপের সদস্যরা আবার স্কুলে আসা শুরু করে দেয়। এখন এরপর কিম সুন তাদের সঙ্গে দেখা করে তাদের জানায় যে গত বছর যখন মিস জং হাওয়া হানের ওপর কমিটির মিটিং করিয়েছিলেন, তখন মিটিংয়ের 1 রাত আগেই তাকে খুন করে দেওয়া হয় এবং সবাই গোপনভাবে এই কথাটি জানত যে এই খুন হান করিয়েছে, কারণ তার জন্য এটা কোনো স্কুল নয়, বরং তার বানানো একটি রাজ্য যার ওপর সে রাজত্ব করে। এবং যদি মিটিং হতো তাহলে হানকে স্কুল থেকে বের করে দেওয়া হতো। এই সব লোক বুঝে যায় যে এখন মিসলিয়ের জীবনও বিপদে আছে। এই কারণে তারা মিটিং হওয়া পর্যন্ত মিসলিকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়। ওদিকে অন্যদিকে সেই গোয়েন্দাও মিসলিয়ের সঙ্গে দেখা করে তাকে মিটিং হওয়া পর্যন্ত শহর ছেড়ে চলে যাওয়ার জন্য বলেন। গোয়েন্দা বলেন যে আমি তোমাকে বাঁচানোর পুরো চেষ্টা করব, কিন্তু আমি সব জায়গার তোমার সঙ্গে থাকতে পারি না এবং জানি না হান কখন কি করে। কিন্তু মিসলি এইভাবে পালানো থেকে অস্বীকার করেন এবং বলেন যে যদি আমি পালিয়ে যাই তাহলে এতে বাচ্চাদের ওপর খারাপ প্রভাব পড়বে এবং আমাকে তাদের ওপর লাগানো গুন্ডা হওয়ার মিথ্যে অভিযোগও তো সরাতে হবে। এই কারণে আমি কোথাও যাব না। এখন এরপর সেই রাতও এসে যায় যার পরের দিনই সেই মিটিংটি হতে যাচ্ছিল এবং রাতে মিসলিয়ের কাছে ভাইস প্রিন্সিপালের কল আসে এবং সে মিসলিকে বলে যে এখন যেহেতু কাল ডিসিপ্লিন কমিটির মিটিং হবেই, তাই আমাকে তোমার সামনে কিছু স্বীকার করতে হবে এবং ওয়াইবি কনস্ট্রাকশন সম্পর্কে তোমাকে কিছু জানাতে হবে। সে মিসলিকে স্কুলে ডাকে। মিসলিও রাতে স্কুলে চলে আসেন, যেখানে তিনি গোয়েন্দাকে আগে থেকেই ডেকে নিয়েছিলেন। গোয়েন্দা তাকে রাতে ভেতরে যেতে বারণ করেন, কিন্তু মিসলি বলেন যে এটাই তো আমাদের সুযোগ। তিনি স্কুলের ভেতরে এসে একটি ঘরে চলে আসেন যেখানে ভাইস প্রিন্সিপাল বসেছিলেন। এরপর তিনি ভাইস প্রিন্সিপালের কথাগুলো রেকর্ড করেন। ভাইস প্রিন্সিপাল ওয়াইবি গ্যাং এবং হানের স্কুলে করা কালো কীর্তিগুলো সম্পর্কে অনেক কিছু বলতে শুরু করেন, কিন্তু তখনই পুরো স্কুলের আলো বন্ধ হয়ে যায় এবং ভাইস প্রিন্সিপাল এখান থেকে সঙ্গে সঙ্গেই পালিয়ে যান। গোয়েন্দাও বাইরে এই জিনিসটি দেখেন। এখানেই মিসলিয়ের সামনে এখন তার সঙ্গীরা চলে আসে। মিসলি তাদের কথাগুলো রেকর্ড করতে শুরু করেন এবং এই লোকগুলো মিসলিকে মারার জন্য এখানে এসেছিল। হোয়ান মিসলিয়ের থেকে তার ফোনটি কেড়ে নেয়, কিন্তু এখনও তাদের কথাগুলো রেকর্ড হচ্ছিল, কারণ মিসলি গোয়েন্দার দেওয়া একটি ব্যাচ পড়েছিলেন যাতে একটি রেকর্ডার ছিল এবং গোয়েন্দা বলেছিলেন যে যদি তুমি 30 মিনিটে ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাঁচাতে ভেতরে চলে আসব। এবং এখন গোয়েন্দা সেখানে যেতে থাকেন, কিন্তু পুলিশ স্টেশনের একজন অসাধু অফিসার হানকে বাঁচানোর জন্য গোয়েন্দাকে অজ্ঞান করে দেয়। ওদিকে সেই লোকগুলো এখন মিসলিয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই ঘোষণা করে তিনি তাদের সবাইকে বলেন যে এখন তোমরা সবাই মরবে। এরপর গামিন নিজের সাথীদের সঙ্গে এখানে চলে আসে। এদের সঙ্গে কিম সুনও যোগ দিয়েছিল। আসলে তারা সেই দিনই পরিকল্পনা করে নিয়েছিল যে এই সবাই মিলে এখন মিসলিয়ের ওপর 24 ঘন্টা নজর রাখবে, যার পর এই সব লোক মিসলিয়ের সব জায়গায় অনুসরণ করছিল এবং এইভাবে তারা আজ রাতে স্কুলেও পৌঁছে যায়। গামিন এখন জনকে বলে যে তুমি মিসলিকে নিয়ে চলে যাও, আমি তোমাকে বিশ্বাস করি। এই বলে সে সবাইকে মারতে শুরু করে এবং জন
এবং বাকি সবাই মিসলিকে নিয়ে পালায়, কিন্তু হানকে ছাড়া বাকি সবাইও তাদের পেছনে যেতে থাকে। তখনই জিবু এবং কিমসুন রাস্তায় দুজনের সঙ্গে লড়াই করার জন্য থেমে যায়। ওদিকে নিচে হোয়ান সেই তিনজনের সামনে চলে আসে, কিন্তু সেওন বলে যে তোমরা চলে যাও, আমি একে থামাই। জন এখন মিসলিকে নিয়ে দৌড়াতে দৌড়াতে নিচে পৌঁছে যায়, কিন্তু নিচে তার একটি এমন মানুষের সঙ্গে দেখা হয় যাকে সে কল্পনাও করেনি। জনের সামনে তার পুরনো বন্ধু অ্যান্টি আসে, যে এখন হানের গ্যাঙ্গে যোগ দিয়েছিল। ওদিকে হান এবং গামিনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। দুজন একে অপরের ঘুষি মারে এবং জানালাও ভেঙে যায়। এদিকে অ্যান্টিও এখন জনকে বাজেভাবে মারতে থাকে এবং ওদিকে সেই দুজন ছেলেও কিমসুন এবং জিবুকে খুব বাজেভাবে মারছিল। এদিকে হোয়ানও সেওনের উপর গুতে শুরু করে এবং সেওন একটি লাইব্রেরিতে এসে লুকিয়ে যায়, কিন্তু হোয়ান তাকে দেখে এবং তার গুলি যা তার হাত ছুঁয়ে বেরিয়ে যায়। সেওন এখন তার থেকে বাঁচতে থাকে। ওদিকে সেই মোটা ছেলেটি জিবুকে তুলে তুলে আছাড় মারছিল এবং ওদিকে হান এবং গাবিনের মধ্যেও অনেক বেশি জবরদস্ত লড়াই চলছিল। হান বলে যে আমি অনেক লম্বা সময় ধরে লড়াই করে এত মজা পাইনি, কিন্তু গামিন এই মুহূর্তে রাগে ছিল। তার সব বন্ধু এখন মার খাচ্ছিল। গামিন তার সঙ্গে সিরিয়াস হয়ে লড়াই করে, কিন্তু হান আরাম করে গামিনকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ওদিকে মিসলি বিল্ডিং থেকে বাইরে বেরোতে পারে না এবং এদিকে জনও এখন অ্যান্টি এবং নিজের সঙ্গে কাটানো পুরনো ভালো মুহূর্তগুলো মনে করে, কিন্তু অ্যান্টি এখন হানের কারণে বদলে গেছিল। সে জনকে একটি চাকু দিয়ে মারতে শুরু করে। ওদিকে কিমসুন এবং জিবুও সেই দুজনের সঙ্গে লড়াই করছিল। তখনই জিবু সেই ছেলেটির একটি কিক মারে যে কিমসুনকে মারছিল এবং এরপর কিমসুনও সেই মোটা ছেলেটিকে মারতে শুরু করে, যার পর এই দুজন দল বানিয়ে সেই দুজনের সঙ্গে লড়াই করতে থাকে। ওদিকে হোয়ানের বন্ধুকে এখন গুলি শেষ হয়ে যায় এবং সেওন তার সঙ্গে লড়াই করার জন্য বাইরে চলে যায়। এদিকে মিসলি কাঁচ ভাঙেন এবং বিল্ডিং থেকে বাইরে পালাতে থাকেন। ওদিকে জনও এখন অ্যান্টিকে মারা শুরু করে দেয়। সে বুঝে যায় যে এখন অ্যান্টি তার পুরনো বন্ধু নেই, যার পর জন তাকে অনেক বাজেভাবে মেরে অজ্ঞান করে দেয়। ওদিকে কিমসুন এবং জিবু মিলে সেই দুজন ছেলের সঙ্গে লড়াই করছিল এবং অনেক বেশি মারার পর কিমসুন এবং জিবু এক একজনকে অজ্ঞান করে দেয়। এই দিকে সেওন হোয়ানের সঙ্গে লড়াই করছিল। সে গামিনের মায়ের সঙ্গে দেখা করার পর তার থেকে টাইকন্ডোর প্রশিক্ষণ নিয়েছিল, যাতে সে গামিনকে সাহায্য করতে পারে এবং এখন গামিনের মায়ের দেওয়া প্রশিক্ষণের কারণে সেওন নিজেকে বাঁচায় এবং হোয়ানকে মারা শুরু করে দেয়। কিছু সময়ের মধ্যে সেওন হোয়ানের খেলা শেষ করে দেয়। ওদিকে হান এবং গামিনের মধ্যে এখনো জবরদস্ত লড়াই চলছিল। দুজন দেওয়াল ভেঙে ক্লাসরুমে চলে আসে। হান বলে যে আমি জানি তুমি নিজের পুরো শক্তি ব্যবহার করছো না। যদি তুমি এটা ভাবছো যে তুমি আমাকে এখানে লড়াইয়ে আটকে রেখে আমার সময় নষ্ট করতে থাকবে এবং মিসলি পালিয়ে যাবেন, তাহলে তুমি ভুল ভাবছো। গামিন এই কথাটি জেনে চমকে যায় এবং বলে যে তুমি কি করেছো। এদিকে মিসলি দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন, কিন্তু হান এখানে ওয়াইবি গ্যাংয়ের সব ব্যাকআপ ফাইটারকে ডেকে নিয়েছিল, যারা মিসলিকে এখন মারতে যাচ্ছিল। ওদিকে মিসলিকে বাঁচানোর জন্য এখন গামিন হানকে সিরিয়াসলি মারতে শুরু করে এবং তার ওপর সেই বিশেষ কৌশল 0 ইঞ্চ পাঞ্চও ব্যবহার করে, কিন্তু হান সেটা সহ্য করে নেয় এবং গামিনকে ঘুষি ঘুষি মেরে তাকে ফেলে দেয় এবং বলে যে তোমার কি মনে হয় যদি আমি চলে যাই তাহলে কি ইউশাও হাই স্কুল আবার ঠিক হয়ে যাবে? এমনটা কখনো হবে না। যদি আমি কোথাও চলে যাইও তবুও এই স্কুল বদলাবে না। গামিনের এই কথা শুনে অনেক রাগ হয়। সে এখন বিশেষ কৌশল দিয়ে হানকে হাওয়ার গতিতে ঘুষি মারে এবং অবশেষে হানকে হারিয়ে দেয়। সে মিসলিকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু নিজের পুরো শক্তি ব্যবহার করার কারণে সে এখানেই অজ্ঞান হয়ে যায়। ওদিকে সেই ছেলেগুলো মিসলিকে মারার জন্য তার দিকেই আসছিল এবং এক মুহূর্তের জন্য মিসলিয়ের মনে হয় যে এখন সব শেষ হয়ে গেছে, কিন্তু তখনই ওন এখানে চলে আসে। সে জনের থেকে মিসলিকে বাঁচানোর জন্য সাহায্য চেয়েছিল, কারণ মিসলি জনকে চাকু লাগা থেকে বাঁচিয়েছিলেন এবং এরপর সেই সব বাচ্চারা যাদের গামিন লড়াই করার পর নিজের বন্ধু বানিয়ে নিয়েছিল তারা সবাই এখানে চলে আসে এবং এইভাবে এই লোকগুলো লড়াই করে মিসলিকে বাঁচিয়ে নেয়। এখন পরের সকালে হানের ওপর ডিসিপ্লিন কমিটির মিটিং হয় এবং হানকে সব সময়ের জন্য স্কুল থেকে বের করে দেওয়া হয়। হান রাগে এখান থেকে যেতে থাকে। তখনই মিসলি তাকে বলেন যে তুমি যা করেছো তোমার সেই সম্পর্কে ভাবা উচিত। মিসলিকে এইভাবে কথা বলতে দেখে হানের মিস জঙ্গোয়ার কথা মনে পড়ে যায়। তিনিও একবার এইভাবে হানকে বুঝিয়েছিলেন এবং নিজেকে বদলানোর জন্য বলেছিলেন। হানের এখন নিজের ভুলগুলোর অনুভূতি হয়ে যায়। এরপর গোয়েন্দাও হানকে গ্রেফতার করতে চলে আসেন। তাদের কাছে প্রমাণ হিসাবে মিসলিয়ের রেকর্ড করা রেকর্ডিং থাকে এবং এরপর হানকে গ্রেফতার করে এখান থেকে নিয়ে যাওয়া হতে থাকে। পার্ক তাকে যেতে দেখছিল। হান দাঁড়িয়ে গামিনকে বলে
বলে যে এই স্কুলকে বদলানোর চেষ্টা করতে থেকো। হানেরও ভেতরে ভেতরে নিজের ভুলগুলোর অনুভূতি হয়ে গেছিল। এখানেই ভাইস প্রিন্সিপালকেও এখন স্কুল থেকে বের করে দেওয়া হয় এবং পুলিশও তাকে নিয়ে যায়। এরপর স্টাডি গ্রুপ আবার তৈরি হয় এবং স্টাডি গ্রুপের সব সদস্যের ওপর লাগানো সেই গুন্ডা হওয়ার অভিযোগের খবরটিও আবার মিথ্যে প্রমাণ হয়ে যায়। হানের বাবা যে ওয়াইবি কনস্ট্রাকশনের বস হন, তিনি তার এইসব জিনিস জানতে পারেন এবং এখানেই ডিসিপ্লিন কমিটির সদস্যরা সব বাচ্চাদের ফোন থেকে সেই ফাইটিং অ্যাপটিও মুছে দেন এবং জিবুয়ের ভাই ইয়ানু নিজের সাজা কেটে বাইরে চলে আসে। ওদিকে মিস লি নিজের শিক্ষক মিস জংগুয়াইয়ের কবরে যান এবং এখানেই পার্ক ওয়াইবি গ্যাংয়ের তরফ থেকে একটি প্রস্তাব পায় এবং পার্ক সঙ্গে সঙ্গেই ওয়াইবি গ্যাংয়ে যোগ দিতে চলে যায়। ওদিকে অন্যদিকে গামিনের স্টাডি গ্রুপ আবার স্বাভাবিক হয়ে নিজেদের কাজ করা শুরু করে দেয়, যার সঙ্গে এই সিরিজের প্রথম সিজনের গল্প এখানেই শেষ হয়ে যায়।